আন্দোলনে অংশগ্রহণ করছে, সেই জন্য তাকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারেন না। তাকে আপনি ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে তাকে আহত করতে পারেন না। পুলিশ এটা পারেন না। যদি কেউ কোনোভাবে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেন, ভারতবর্ষের ইতিহাস হচ্ছে, গণতন্ত্রের ইতিহাস হচ্ছে, সে ভারতবর্ষের এই যে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবে। আমার দেশটা পাকিস্তান না। আমার দেশ এমন একটি দেশ যে দেশে কংগ্রেস ক্ষমতায় থাকলেও সে দেশের কথা বলার জন্য বিশ্বমঞ্চে কাকে ঠেলে দিচ্ছেন, কাকে পাঠাচ্ছেন? অটল বিহারী বাজপেয়ী। এই রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি হচ্ছে এই রাজনীতি। হাঁটুর নিচে আপনি রাবার বুলেট ইউজ করবেন। আপনি কি ইউজ করলেন? ছররা বন্দুক, পুরো মুখে ছেলে মেয়েদের সব আহত হওয়ার চিহ্ন। কেন? শত্রু তারা। তারা তো আমার দেশের স্টুডেন্ট। একদিনের জন্য তো বাড়ির বাইরে বেরোচ্ছেন না। লোকে তো চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে বেরোক, বেরিয়ে লোকের কথা শুনুক, বিরোধী রাজনীতি করুক। অনেকদিন ক্ষমতায় ছিল, ফলে ক্ষমতার মেদ জমেছে। স্যার, আমরা যেটা দেখছি যে যাদেরকে সেই 16 জনকে যে অ্যারেস্ট করা হয়েছিল সেই মিছিল থেকে, তাদেরকে কিন্তু কালকে ছাড়তে বাধ্য হলো। সেখানে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য ছিল, সেটাকে ঘিরে কিন্তু সমাজ মাধ্যমে বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে। দেখুন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যারা 18 বছরের কম বয়স্ক ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে। ফলে খুব স্বাভাবিক সঙ্গত কারণেই যারা এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের এই যে মুক্তি, সেটা স্বাভাবিক পরিণতি। এবং আপনারা জানেন যে গতকাল নিম্ন আদালতে সেটা বেসিক্যালি প্রথমে বেল ডিনায়াল হলেও সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টের নির্দেশের সাপেক্ষে সেটা আবার পরবর্তীতে বেল গ্রান্টেড হয়। আমি গতকালই একটা সংবাদ মাধ্যমে বলেছিলাম, তারপরেই সম্ভবত সেটা, কারণ লাইভ লতে তারপরেই এসেছে, তারপরেই তারা সেটা জানতে পারেন এবং তারা সেক্ষেত্রে সেই অনুযায়ী আদালতে বলেছিলেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ হয়েছে। আমি যে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এর আগেও এই যে ভিড় একাট্টা হলে কি ধরনের পদক্ষেপ নিতে হবে সেটা রামলীলা ময়দান মামলায় সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে। ভিড় একাট্টা হলে প্রথমে অ্যানাউন্সমেন্ট করবে, তারপরে আপনি প্রপোর্শনেট ফোর্স ইউজ করবেন। আপনার ওয়াটার ক্যানন রয়েছে, টিয়ার গ্যাস রয়েছে, হাঁটুর নিচে আপনি রাবার বুলেট ইউজ করবেন। আপনি কি ইউজ করলেন? ছররা বন্দুক, পুরো মুখে ছেলে মেয়েদের সব আহত হওয়ার চিহ্ন। কেন? শত্রু তারা। তারা তো আমার দেশের স্টুডেন্ট। তারা কি দাবি করতে এসছেন? নিটে পেপার লিক যাতে না হয়। নিটে পেপার লিক হলে কার ক্ষতি? আপনার আমার প্রত্যেকের ক্ষতি। আমরা প্রত্যেকেই চিকিৎসা করাতে যাই কার কাছে? চিকিৎসকের কাছে। সেই চিকিৎসকই যদি সেই পেশায় যুক্ত হওয়ার ক্ষেত্রে যদি এই পেপার লিক হয়, তাহলে কি ধরনের চিকিৎসক আগামী দিনে তৈরি হবে? যেভাবে এই রাজ্যে এসএসসি প্রাইমারির দুর্নীতি হয়েছে, একইভাবে যদি কেন্দ্রে নিটের দুর্নীতি হয়, এই রাজ্যে শিক্ষক দুর্নীতি, ওখানে ডাক্তারিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে দুর্নীতি, একই মুদ্রায় এপিঠ ওপিঠ হয়ে যাচ্ছে। সেটা তো কোনোভাবেই কাম্য নয়। এখন প্রশ্ন উঠছে যে বিহারে AK-47 চালানো হয়েছিল ছাত্রদের উপর। একদমই, মানে যেটা হয়েছে এটা গরিত অপরাধ। সবসময় ভিড়কে দূরে রাখতে প্রপোর্শনেট ফোর্স ইউজ করতে হয়, যাতে এই যে পুলিশ তার ফোর্স ব্যবহার ক্ষেত্রে আত্মরক্ষার্থে, এটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট। এখানে পুলিশ স্টেট নয়, পুলিশের যাকে হচ্ছে পুলিশ গুন্ডার মতো আচরণ করতে পারে না। একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট হচ্ছে যে সেখানে জনগণের হিতার্থে পলিসি গ্রহণ করা হবে এবং পুরো প্রশাসন ইনক্লুডিং পুলিশ প্রশাসন জনগণের হিতার্থে কাজ করবে। এই পুলিশ গোটা, এই প্রশাসন গোটা দেশের প্রশাসন, এনটিএ
একটা পরীক্ষা কন্ডাক্ট করছে, নিটের পেপার লিক কে করলো, তাকে ধরতে পারলেন না, কজনকে ধরেছেন এখনো পর্যন্ত? অথচ সেই পুলিশ যদি বা সেই প্রশাসন যদি ছাত্রছাত্রীদের উপরে আঘাত আনে, তাদের উপরে যদি ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে তাদেরকে আহত করা হয়, সেখানে কোনো প্রকার 140 ছিল না, সেখানে কোনো প্রহিবিশন ছিল যন্তর মন্তরে না। এবং সেখানে তারা তো স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগদান করেছে। আমাদের দেশের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিককে এই অধিকার দিয়েছে যে তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে, স্বাধীনভাবে এক স্থল থেকে আরেক স্থলে চলাচল করবে, স্বাধীনভাবে যে কোনো স্থানে বসবাস করবে। এই ক্ষেত্রে তো তার কোনোটাই হয়নি। এই ক্ষেত্রে তাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। আপনি বলুন তো যে বেসিক্যালি আপনি একজনকে আন্দোলনে অংশগ্রহণ করছে সেই জন্য তাকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারেন না। তাকে আপনি ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে তাকে আহত করতে পারেন না, পুলিশ এটা পারেন না। কিন্তু গুন্ডা দমন আইন সম্পূর্ণভাবে দেখুন, আমাদের দেশের ভারতবর্ষের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমাদের দেশের নাগরিকের প্রশাসনের গৃহীত যে কোনো সিদ্ধান্ত জুডিশিয়াল রিভিউ করানোর অধিকার রয়েছে, আইনসঙ্গত অধিকার রয়েছে। জুডিশিয়াল রিভিউ এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার। আমাদের সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার আছে, জুডিশিয়াল রিভিউ ওয়ান অফ দ্য বেসিক স্ট্রাকচার। সেই জন্য সংবিধানের সংশোধন এনেও এই যে যেমন ট্রাইব্যুনাল গুলো তৈরি হয়েছে, তারপরেও এল চন্দ্রকোণের মামলায় সুপ্রিম কোর্ট বলছে না, সংবিধান সংশোধন এলে ট্রাইব্যুনাল তৈরি হতে পারে, কিন্তু জুডিশিয়াল রিভিউ এর ক্ষমতাকে খর্ব করা যাবে না। আর এটা তো পুলিশের একটা সিদ্ধান্ত গ্রহণ। মনে হলো আপনাকে গুন্ডা, গুন্ডা ডেফিনেশন আসছে ধরে তুলে ভরে দিল, আর তার জুডিশিয়াল রিভিউ হবে না? এটা হতে পারে? সংবিধান সংশোধন এনে যে সংস্থা তৈরি করা হয় তার রায়ের যদি জুডিশিয়াল রিভিউ হতে পারে, আর পুলিশ মানে সরকারের অংশ, একটা এক্সিকিউটিভ বডি, তার একটা ডিসিশনের জুডিশিয়াল রিভিউ হবে না? এটা হতে পারে? একদম হতে পারে না, এটা জুডিশিয়াল রিভিউ হওয়া উচিত। এদিকে রাজ্যের যে বিরোধী দলনেতা ঋতব্রত, তিনি কিন্তু বলেছেন যে আলিমুদ্দি স্ট্রিট কে আর কি উদ্দেশ্য করে বলছে প্রাক্তন পার্টি অফিসটা তুলে নিম্নবেধা বা ঠ্যাঙ্গারে এরকম বলে কটাক্ষ করেছেন। দেখুন, উনি তো আর এখন নিশ্চিতভাবে পার্টির মেম্বার না, তো খুব স্বাভাবিকভাবে উনি অন্য একটি রাজনৈতিক দল করে, উনি অন্যটা রাজনৈতিক দলে হয়ে তিনি তার বক্তব্য রাখবেন, সেটাই স্বাভাবিক। উনি তো এখন নিজের দলেই নেই। ওনাকে উনি জিজ্ঞাসা করুন উনি কোন তৃণমূল এখন। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন উনি কোন তৃণমূল। উনি আগে ওনার নিজের দলটা বলুন, আগে ঠিক করুন কে আসল তৃণমূল, তারপরে অন্য দল দিয়ে বক্তব্য রাখবেন। নিজের দলে কোথায় আছেন সেটাই আগে ঠিক করুন। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতেন, আর আজকে তাদের বিরুদ্ধে চারণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেনজিদের নিয়ে কবিতা লিখছেন। এখন কাজ নেই, আর কি করবে, কবিতাই লিখুক। তো দয়া করে কবিতা লিখুন, কিন্তু একটাই রক্ষে, আর মোটামুটি ওই উনি জোর করে আর ওই লাইব্রেরিতে রাখতে পারবেন না। আগে তো মোটামুটি ওনার বই তো এক জায়গায় ছাপা হতো, আর ধরে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত লাইব্রেরিতে ঢুকিয়ে দেওয়া হতো, জোর করে ঢুকিয়ে দেওয়া হতো। ওনার কবিতা কেউ পড়েই? উনি নিজে লেখার পরে নিজে একবার পড়ে দেখবেন যে কেমন হচ্ছে। বেসিক্যালি এখন কাজ নেই, যা পারবেন করুন না, ছবি আঁকুন, কবিতা লিখুন, গান যা পারবেন করুন, কিবোর্ড বাজান। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দিন সেই সময়টা তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী তারা মূলত পোস্ট করেছিলেন বা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামতেই কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়। উনি পথে নামুন এটা সবাই চাইছে, কিন্তু উনি ভয় পেয়ে আর পথে নামতে পারছেন না। উনি ভয় পেয়ে আর কালীঘাটের বাইরে বেরোতে পারছেন না। এখন মাঝে মাঝে ফেসবুক লাইভ করছে। উনি আগে বলতেন না যে এই যে সেই সময় বিরোধীদের জন্য যে তারা নাকি শুধুমাত্র কোর্টে থাকে আর ওই সমাজ মাধ্যমে থাকে। এখন তো ওনার দলের সবাইকে দেখা যাচ্ছে আইদার কোর্টে ঘুরে বেড়াচ্ছেন, না হলে সমাজ মাধ্যমে ফেসবুক লাইভ করছেন বাড়িতে বসে বসে। একদিনের জন্য তো বাড়ির বাইরে বেরোচ্ছেন না। লোকে তো চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে বেরোক, বেরিয়ে লোকের কথা শুনুক, বিরোধী রাজনীতি করুক। অনেকদিন ক্ষমতায় ছিল, ফলে
ক্ষমতার মেদ জমেছে, বাড়ির বাইরে বেরোতে পারছে না। সায়নী ঘোষকে দেখা গেল সংসদে একটা ভিডিও রিলস বানিয়ে। দেখুন এর আগেও তো অনেকে সংসদে রিলস বানিয়েছে, এদের মতো লোকজনকে সংসদে নিয়ে গিয়ে তো সংসদের গরিমা নষ্ট করছে। এদের তো দেখুন মাটির সঙ্গে সংযুক্ততা তো ছিল না, সাধারণ মানুষের সঙ্গে মানে মিশিয়ে তাদের বুঝিয়ে তারপরে সেই রাজনীতি করার দায়ও ছিল না তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির অরাজনীতিকরণ ঘটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে যদি রাজনীতিতে রাজনৈতিক লোক থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্তৃত্ব সেটা কখনোই থাকবে না। তাই রাজনীতিতে তিনি নিয়ে এসছেন রচনা, মিমি, নুসরত, সায়নী, এসব লোকজন নিয়ে এসছেন। নিয়ে এসে উনি রাজনীতির অরাজনীতিকরণ করছে, কিন্তু তবুও এদের থেকে অন্য পাঁচজনের থেকে সায়নী সে একটা ট্রাক ধরেছে, কিন্তু তারপরে স্বাভাবিকভাবেই সে ওই তৃণমূলের যা নীতি সেই নীতিকে আঁকড়ে তো ধরতেই হবে। তৃণমূলের নীতি যা হয় আর কি, প্ল্যাটফর্মটা তো সেম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কংগ্রেসের পাশে আছি, কিন্তু আমরা তো বাংলার চিত্রটা আগে দেখেছি। এই ছাত্রদের শিক্ষকদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় পিটিয়ে মেরেছে। ছাত্রদেরও আপনি ভুলে গেছেন যে এই যে যারা গান্ধী মূর্তির পাদদেশে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসেছিল তাদের প্রত্যেকের হয়ে আমাকে মামলা করতে হয়েছিল। মামলা করে তাদের ওই যে একটা আন্দোলন, প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে গেলেও মামলা করতে হবে। শিক্ষক সংগঠন থেকে শুরু করে ছাত্রদের, পরীক্ষার্থীদের, সে টেট পরীক্ষার্থী হোক, সে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকের মামলা করতে হয়েছিল আন্দোলন করার জন্য। মানে সে তাদের অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতি হয়েছে, সে মামলা তো আলাদা, আন্দোলন করবে তার জন্য মামলা করতে হতো। এই ট্র্যাডিশন চলছে পশ্চিমবঙ্গে, এই ট্র্যাডিশন এবার বন্ধ হওয়া উচিত। দেখুন বিরোধী স্পেস যদি গণতন্ত্রের না থাকে না, গণতন্ত্র দুর্বল হয়। পাকিস্তান তৈরি হয়, পাকিস্তানে যেমন ওখানে প্রধানমন্ত্রী যেই ভোটে হেরে গেল, হয় তাকে বিদেশ পালিয়ে যেতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, না হলে তাকে মরতে হবে, না হলে তাকে জেলে যেতে হবে। পাকিস্তানের প্রতিটি প্রধানমন্ত্রী দেখবেন এক পরিণতি। কেন হয়? তার কারণ ওখানে গণতান্ত্রিক স্পেস নেই। ফলে আমার দেশ পাকিস্তান না, ওরকম মানে পাকিস্তান হচ্ছে ওরকম একটি দেশ যেখানে গণতন্ত্র নেই, অত বর্বরতার নিদর্শন। আমার দেশ তো পাকিস্তান না। আমার দেশ এমন একটি দেশ যে দেশে কংগ্রেস ক্ষমতায় থাকলেও আমার দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অসাধারণ বক্তা। কোনো ইউটিউবে গিয়ে তার কবিতা শুনবেন, অসাধারণ কবিতা বলে। কংগ্রেস ক্ষমতায়, কংগ্রেস ক্ষমতাসীন দল, সে দেশের কথা বলার জন্য বিশ্ব মঞ্চে কাকে ঠেলে দিচ্ছেন, কাকে পাঠাচ্ছেন? অটল বিহারী বাজপেয়ী। কেন? তার ওরাটরি স্কিল, তার দেশ সম্পর্কে অনুভূতি, তার দেশ সম্পর্কে তার প্রাজ্ঞতা, সেটা তিনি সেখানে উপস্থাপনা করবেন। এই রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি হচ্ছে এই রাজনীতি। এই রাজনীতিকে যদি এই ভারতবর্ষকে আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি এই ভারতবর্ষের মানুষদের থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন, যারা কিন্তু গ্রহণ করতে পারবেন না। স্যার আপনি বলছেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তাহলে এখানে ভারতবর্ষের মধ্যে যদি কেউ কোনোভাবে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেন, ভারতবর্ষের ইতিহাস হচ্ছে, গণতন্ত্রের ইতিহাস হচ্ছে, সে ভারতবর্ষের এই যে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবে। এবং সেটা ইন্দিরা গান্ধীজির জন্য হয়েছে, সেটা তার আগেও হয়েছে এবং তারপরেও হয়েছে। বিজেপি, কংগ্রেস, মানে জোট সরকার বারবার তো তৈরি হয়েছে। ভারতবর্ষের এমন কোন ক্রাইসিস তৈরি হয়নি যে ক্রাইসিস ভারতবর্ষ গণতন্ত্র অত্যন্ত দুর্বল। সেটা তৈরি করতে দেয়নি কে? ভারতবর্ষের মানুষ। আর ভারতবর্ষের মানুষ দেখছেন না যে একটা সাফোকেটিভ একটা ওরা দেশেও একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে রক্ষা করলো কে? ভারতবর্ষের জেনজিরা, যারা 1997 জেনজি কারা? 1997 সাল থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা, অর্থাৎ হয় তারা ভোট দিয়েছেন নতুন ভোটার, অথবা ভোট দেবেন। তার মানে কি? তার মানে হচ্ছে, এবং সেটা কিন্তু এই ভারতবর্ষের জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশ। তার মানে কি? তারা বার্তা পরিষ্কার দিচ্ছে, আপনাকে এই ভারতবর্ষকে চিনতে হবে। এই ভারতবর্ষ কিন্তু সেই ভারতবর্ষের যে ট্র্যাডিশনাল ভারতবর্ষ, যে ভারতবর্ষ এতদিন ধরে চলে আসে সময়ের নিয়মে, সেই ভারতবর্ষের রিফ্লেকশন।
ফলে এই ভারতবর্ষকে আপনাকে সেই ভারতবর্ষ হিসেবেই চিনতে হবে যে ভারতবর্ষ বহুত্ববাদের কথা বলে, যে ভারতবর্ষে সমস্ত সংস্কৃতিকে নিজের মধ্যে গ্রহণ করার, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি কি গ্রহণের সভ্যতা সংস্কৃতি। শক মোগল পাঠান এদেশে এসছে, এদেশের আবহাওয়ার সঙ্গে এদেশের পরিবেশের সঙ্গে সবাই মিশে গেছে। এই দেশ লুট করতেছে, এই দেশেই তারা বিলীন হয়ে গেছে। স্যার কিছু মানুষ লুট করে গেছে, তারা তাদের অস্তিত্ব নেই। ভারতবর্ষের জল হাওয়ায় তারা প্রত্যেকেই বিলীন হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু সুনীল ভট্টাচার্য তিনি বলেছেন যে আজাদি স্লোগান যদি দেওয়া হয় তাহলে মেরে হাড় ঘুরিয়ে দেওয়া হবে। এটা তাহলে আজাদি কি থেকে চাইছেন? আজাদি চাইছেন ভোটমারি থেকে। আপনি যে দেখেছেন কিনা জানি না, যন্ত্রের মধ্যে একজন ওই একজন শ্রমিক, দেখেছে শ্রমিক বলে পরিচয় দিচ্ছে, একজন বস্তিবাসী একজন যুবক। তিনি কিন্তু ট্র্যাডিশনালি কোনো স্কুলে বা কলেজে যাননি, কিন্তু তিনি সেই ছেলেটি অসাধারণ বক্তব্য রাখছে। ওটা ভারতবর্ষ মোহিত। কেন? সে তার অভিজ্ঞতার সঙ্গে, এই যে শ্রুতি বলা হয় বেদ, কেন শুনে মনে রাখে কত বলে। এই যে আমাদের ভারতবর্ষে যে পুরাতন ট্র্যাডিশন, এডুকেশনাল ট্র্যাডিশন, সেটাকে ফলো করে গুগল থেকে সে ভয়েস দিয়ে, গুগল থেকে শুনে শুনে সে মনে রাখে। এটা তো ভারতবর্ষের শিক্ষা। যে ভারতবর্ষের শিক্ষা তাকে শিখিয়েছে শুনে, তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে তাকে তার কথাগুলো পৌঁছে দিতে হবে। ফলে ওই যন্তর মন্ত্রে আপনি এই বৃহৎ ভারতবর্ষের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র রূপ পাবেন। যন্তর মন্ত্রে শুধুমাত্র ওই মানে ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল মূলত, কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রী ছিল, শ্রমিক ছিল না, কৃষক ছিল না, চাকরি না পাওয়া যুবক ছিল না, পড়াশোনা শেষ হয়ে গেছে চাকরি পাচ্ছে না, মনের মধ্যে ভয়, আতঙ্ক, ক্ষোভ, চাকরি না পাওয়ার ক্ষোভ, ভয় সব মিশে একাকার হয়ে গেছে, সেই মানুষগুলো গিয়ে হাজির হয়েছে। আপনাকে এটাকে বুঝতে হবে, আপনাকে এটাকে অনুধাবন করতে হবে। না বোঝেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। অন্যদিকে আমরা দেখলাম যে বিজেপির একটা মিছিল, সেই মিছিলে কিন্তু দেখা গেল সুকান্ত ভট্টাচার্য ডিওএফআর এর পতাকা, তার মধ্যে সুকান্ত দেখুন, ভট্টাচার্য। ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলের পতাকা অত্যন্ত সম্মানের সঙ্গে প্রত্যেককে সম্মান করো। কোনো পতাকা পোড়ানো বা সংস্কৃতি, পতাকা কিন্তু পরে এই বাংলা কোন বাংলা স্যার যেখানে সুকান্ত ভট্টাচার্যের একদমই সম্মান নেই? একদম নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বোস আমার দেশের, আমার রাজ্যের, আমার এই ভারতবর্ষের মর্যাদাকে গোটা বিশ্ব দরবারে অনেক উচ্চ স্থানে নিয়ে গেছে। শুধু তাই না, ভারত নেতাজিকে তো শুধু আমার দেশ সম্মান করে, আমার দেশের বীর সৈনিক, আমার স্বাধীনতা সংগ্রামী তা তো নয়, গোটা বিশ্বব্যাপী তার যে ফিলোসফি, তার যে দেশ স্বাধীন করার যে ফিলোসফি, সেটা তো বিশ্বব্যাপী এক একজন তো এক এক দেশকে সম্পর্কে স্বাধীন করার প্রশ্নে, দেশের মুক্তির প্রশ্নে এক ফিলোসফিতে বিশ্বাস করে, চর্চার বিষয় ওরা বিশ্বব্যাপী। ফলে বিশ্বজনীন সমাদৃত আমার দেশের বীর সৈনিক, আমার দেশের স্বাধীন, আমার দেশ স্বাধীন হওয়ার পিছনে ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটার, তাকে অসম্মান করার প্রশ্নই আসে না। এবং শুধু তাই না, আমাদের উচিত তাদেরকে তাদের কথা এই নতুন প্রজন্ম আরো বেশি বেশি করে জানানো। কিন্তু সে এবং আপনি সুকান্ত ভট্টাচার্যের কথাই বলুন, তো বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, তাই পায়ে মারাতে হবে, কবিতাগুলো পড়ে দেখবেন। আর এখন তো সহজ, ওই দেখবেন এখন তো সহজে একটা অ্যাপসেও পাওয়া যায়, কবিতার ভান্ডার বলে, এ করলে তো অ্যাপসে আপনি কাজী নজরুল থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আপনি সবই পেয়ে যাবেন, সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে শক্তি, সুনীল সব পেয়ে যাবেন।
একটাই শেষ প্রশ্ন, বন্দে মাতরম গানকে অবমাননা করা যাবে না এরকম একটি বিল পাশ হচ্ছে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, তাহলে নেতাজিকে অবমাননা করা, সুকান্তকে অবমাননা করা, তাদের বিরুদ্ধে কি কোনো অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, আমার দেশের বীর সৈনিককে অবমাননা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই নেওয়া উচিত। অবশ্যই যারা এই যে পায়ে মারাচ্ছেন, মনীষীদের অপমান করছেন, এবং শুধু তাই না, এটা তো একটা অনুভূতি।